সারা দেশে এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শিক্ষক কর্মচারীরা। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচি থেকে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। এদিকে ছাত্র শিক্ষকদের আশা পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। বলেন, কোন সভ্য দেশে শিক্ষকদের উপর এমন হামলা হতে পারে না। প্রেস ক্লাব থেকে সরিয়ে দিলে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষক কর্মচারীরা। এর সাথে সংহতি জানান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও সামান্তা শারমিন। তারা অভিযোগ করেন, উপদেষ্টারা নিজেদের আখের গুছিয়ে নিলেও শিক্ষকদের যৌক্তিক দাবি আমলে নিচ্ছে না। বলেন, আন্দোলনে হামলা চালানোর ঘটনায় সরকারের ক্ষমা চাওয়া উচিত। তারা নাকি ৩০০ কোটি টাকা কোন মন্ত্রণালয়ে গাড়ি কিনছেন, কিন্তু শিক্ষকদের জন্য বেতন ভাতার জন্য বাড়াতে গেলেই তাদের কাছ থেকে শুনতে হয় সরকারের কাছে টাকা নাই। প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গুছানোর কাজ করে রেখেছেন। শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না। দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। কর্মবিরতির ডাক দেন আন্দোলনকারীরা। এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি করবে। আটক শিক্ষকদের মুক্তি ও আহতদের সুচিকিৎসার দাবি জানান তারা। স্টাফ দিয়ে প্রতিষ্ঠান খোলা রাখবেন। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগে রোববার পুলিশের বাধায় পণ্ড হয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি। ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। আহত হন সাংবাদিক সহ বেশ কয়েকজন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়। আমাদের 1500 টাকা মেডিকেল ভাতা। শিক্ষক হচ্ছে বেসরকারি শিক্ষক, এমপিওভুক্ত, তাদের বাড়ি ভাড়া 1000 টাকা করে তারা জাতির উন্নয়ন করবে, শিক্ষার উন্নয়ন করবে। এটা কিভাবে সম্ভব আমি জানি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন শিক্ষক কর্মচারীরা। শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারিও দেন তারা। গত 10 মাস আগে আমাদের এই ডেট ঘোষণা করা হয়েছে যে আমাদের যথাযথ দাবি যদি মানা না হয়, তাহলে আমরা কিন্তু 12ই অক্টোবর আমরা লাগাতার কর্মসূচি দেব। সরকার ইচ্ছা করলে আমাদের দাবি পূরণ করতে পারত। শিক্ষক কর্মচারীদের অবস্থানে রাজধানীতে দেখা দেয় যানজট, দুর্ভোগে পড়ে নগরবাসী। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দফা দাবি পূরণের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এছাড়া সারা দেশে প্রায় 30,000-এর বেশি স্কুল, কলেজ, মাদ্রাসায় সকাল থেকে চলছে কর্মবিরতি। এ নিয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, কর্মবিরতির পাশাপাশি আর কি কর্মসূচি রয়েছে? কেন্দ্রীয় শহীদ মিনারে কি পরিস্থিতি দেখছেন? আপনি জানেন যে গতকালকে প্রেস ক্লাব এবং তারপর শহীদ মিনারে যে অবস্থান কর্মসূচিটা ছিল এবং এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল তাদের সেই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে। এরপর থেকে কিন্তু কিছু শিক্ষক এই শহীদ মিনারেই অবস্থান নিয়েছে, অর্থাৎ রাতে তারা এখানেই থেকেছেন। এখনো কিন্তু তারা, আমি আপনাকে দেখাতে চাই যে এখনো যে সেই বড় কোনো সমাবেশের মতো এখনো নেই। বিচ্ছিন্নভাবে শিক্ষকরা আসছেন, কর্মচারীরা আসছেন এবং তারা ঘুরে বেড়াচ্ছেন। তারা বলছেন যে 10টার পর থেকে তাদের এখানকার সমাবেশ স্থলটা আরো লোক সমাগম হবে বলে এমনটি আমাদের জানাচ্ছেন। একটি বিষয় যে আপনি জানেন যে 20% বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি এবং 500 থেকে 1,500 টাকা চিকিৎসা ভাতা এবং মহার্ঘ ভাতা বা উৎসব ভাতা 50 থেকে বাড়িয়ে 75% করার দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আজকে থেকেই
30,000-এর বেশি স্কুল কলেজ মাদ্রাসা বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতিতে রয়েছে শিক্ষক কর্মচারীরা। এখানে একটি বিষয় আপনি অবশ্যই জানেন যে গত 30 সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষার্থীদের বাড়ি ভাড়া 500 টাকা বাড়ায় অন্তর্বর্তী সরকার, এবং 5 অক্টোবর এইটি যখন প্রকাশ্যে আসে তখন থেকে কিন্তু আন্দোলনের ডাক দেন এই শিক্ষকরা, এবং পরদিন 6 অক্টোবর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা 2,000 বা 3,000 টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়, এবং এইটি কিন্তু যখন প্রকাশ্যে আসে তখন তারপর শিক্ষকরা এই আন্দোলনের ডাক দেন। আপনি দরকার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা জাতীয় বেতন স্কেলেই কিন্তু তারা বেতন পান, এবং মূল বেতনের সাথে 500 টাকা চিকিৎসা ভাতা পান, আর 1,000 টাকা বাড়ি ভাড়া ভাতা পেতেন, যা বাড়িয়ে 1,500 টাকা করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকেরা আসলে আগে বছরে 25% হারে 2টি উৎসব ভাতা পেত, যেটা গত মে মাসে বাড়ানোর পর তারা এখন 50% উৎসব ভাতা পায়। হ্যাঁ, এইটা এখন 75% করার দাবি জানাচ্ছেন শিক্ষকরা। তো আমরা এখানে বেশ কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তারা 3 দফা যে দাবি নিয়ে অবস্থান কর্মসূচিতে আছেন, এই দাবি তাদের প্রজ্ঞাপন আকারে সরকার যখন প্রকাশ করবে তারপরেই কিন্তু তারা এই শহীদ মিনার থেকে কর্মবিরতি প্রত্যাহার করবেন, অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবেন, এমনটি কিন্তু জানাচ্ছেন এখানকার শিক্ষক কর্মচারীরা। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বিক্ষোভের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। চুরি ডাকাতি বাড়ায় শঙ্কিত স্বর্ণ ব্যবসায়ীরা। ঢাকা মহানগর পুলিশের পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম 7 মাসে 1,564টি চুরি ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। স্বর্ণের দোকানের নিরাপত্তায় পুলিশকে বিশেষ উদ্যোগ নেয়ার আহ্বান জুয়েলারি সমিতির। গত বুধবার গভীর রাতে রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মল থেকে চুরি হয় 500 ভরি স্বর্ণ। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই চুরির ঘটনা। দেখা যায় দুজন মুখ ঢেকে আর কালো বোরকা পরে দোকানটি থেকে চুরি করছে স্বর্ণালংকার। এর আগে গত 5 অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ির একটি জুয়েলারি দোকানে প্রায় 125 ভরি স্বর্ণালংকার ও নগদ 3.25 লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। সম্প্রতি বেশ কটি জুয়েলারি দোকানে চুরি আর ডাকাতের ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। নিজস্ব নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যেসব মার্কেটে জুয়েলারি দোকান আছে সেসব মার্কেটের নিরাপত্তার জন্য পুলিশকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান ব্যবসায়ী নেতাদের। আইন প্রয়োগকারী সংস্থা তাদেরও ভূমিকা আছে, যারা বিজনেস করে তাদেরও ভূমিকা আছে, এবং যারা মার্কেট বা যাদের কমিটি আছে তাদেরও ভূমিকা আছে এই সমস্তগুলিকে প্রতিরোধ করা বা যাতে এটা না হয় সেই রকম ব্যবস্থা নেওয়া। পুলিশ বলছে প্রতিটি ঘটনার তদন্ত হচ্ছে। সংঘবদ্ধ চক্র নাকি মার্কেটের ভেতরের কেউই এসব চুরি বা ডাকাতের সাথে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আমাদের টহল কার্যক্রম, চেকপোস্ট পরিচালনা, গোয়েন্দা নজরদারি এবং বিভিন্ন সময় আমরা রাজধানীর অপরাধ প্রবণ এলাকাগুলোতে ব্লক রেড পরিচালনা করে অভ্যাসগত এবং চিহ্নিত অপরাধী যারা রয়েছে তাদেরকে প্রতিরোধমূলক গ্রেফতারের আওতায় নিয়ে আসছি। শুধু ঢাকাতেই না, গত 1 মাসে সারা দেশে অন্তত 20টি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুমের মতো মানবতা বিরোধী অপরাধের মামলায় সামরিক কর্মকর্তারা গ্রেপ্তার হলে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। রোববার ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে কথা জানান চিফ প্রসিকিউটর। গ্রেপ্তারি পরোয়ানার কপি সেনা সদরে পৌঁছেছে জানিয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী অন্য যে কোনো আইনের চেয়ে অগ্রাধিকার পাবে ট্রাইব্যুনাল আইন। এই আদালতের সিদ্ধান্ত চ্যালেঞ্জও করা যাবে না। ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র। আওয়ামী লীগ সরকারের সময় ডিজিএফআই ও র্যাবের আয়নাঘরে বছরের পর বছর গুম করে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ 30 আসামির বিরুদ্ধে 8 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে আছেন ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক সহ সামরিক বাহিনীর সাবেক ও বর্তমান 23 কর্মকর্তা। শনিবার সেনা সদরের ব্রিফিংয়ে জানানো হয়, পরোয়ানাভুক্ত চাকরিরত 15 কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তবে রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, বিষয়টি আনুষ্ঠানিকভাবে তারা জানেন না।
আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। 24 ঘন্টার মধ্যেই তাকে আদালতে উপস্থিত করতে হবে, এটা হচ্ছে আইনের বিধান। শুধু আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নয়, আমাদের সংবিধানও এটা স্বীকৃত যে গ্রেপ্তার করে 24 ঘন্টার বেশি কাউকে আটক রাখা যায় না। প্রসিকিউটররা জানান, আদালতের পরোয়ানা অনুযায়ী পুলিশ কাউকে গ্রেপ্তারের সময় থেকেই শুরু হয় 24 ঘন্টার হিসেব। কোনো সেনা কর্মকর্তা যদি গ্রেফতার হয়ে থাকেন এই ট্রাইব্যুনালের পরোয়ানা বলে কোনো আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক এবং তার ফরওয়ার্ডিং এ যে সময়টা উল্লেখ করা হবে যে উনি এই অত তারিখে এতটা সময় গ্রেফতার হয়েছেন, সেখান থেকে নেক্সট 24 আওয়ার্স। অর্থাৎ ওনাদের যে হেফাজতে রাখা হয়েছে এটা অ্যাবসলিউটলি ওনাদের নিজস্ব হেফাজত, এটা আইনের অধীনে কোনো গ্রেফতার নয়। এদিকে গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন জানায় তাদের প্রাপ্তি স্বীকারপত্রও পৌঁছেছে ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের যে কার্যালয়, সেখানে আপনারা খোঁজ নেবেন, তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল তাদের কাছে এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। আইনজীবীরা জানান, সংশোধিত ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের স্বপদে বহাল থাকার সুযোগ নেই এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত 30 আসামিকে 22 অক্টোবর আদালতে হাজির করার আদেশ রয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মেজর জেনারেল কবির আহমেদকে অবৈধ অনুপস্থিত হিসেবে ঘোষণা করেছে সেনাবাহিনী। তিনি যেন বিদেশে পালাতে না পারেন সেজন্য তাকে ধরতে সব সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে বলেও জানিয়েছে সেনা সদর। এরই ধারাবাহিকতায় যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় বিজিবি। একথা জানিয়ে যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, বেনাপোল ও শার্শা সীমান্ত দিয়ে যে কোনো অনুপ্রবেশ এবং পাচার রোধে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। তাছাড়াও যে কোনো অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সজাগ থেকে নিয়মিত টহল অব্যাহত রেখেছে বলেও জানানো হয়। বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠন করতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD-কে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রোববার ইতালির রোমে IFAD-র প্রধান আলভারো লারিওর সাথে বৈঠকে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এ ধরনের তহবিল দরিদ্রের স্বাস্থ্যসেবা সহ সামাজিক সমস্যা সমাধান করবে, পাশাপাশি যুব, কৃষক, মহিলা এবং মৎস্য শিল্পের সাথে জড়িতদের মধ্যে উদ্যোক্তা তৈরি করবে। বৈঠকে তারা বাংলাদেশের কৃষি ও মৎস্য খাতের বিভিন্ন সম্ভাবনাময় বিষয় নিয়েও কথা বলেন। বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য শিল্প চালু, আম ও কাঁঠাল রপ্তানির সম্প্রসারণ সহ নানা বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়। নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে দুঃখ প্রকাশ করেন তিনি। এর আগে শনিবার পঞ্চগড়ে বক্তব্য চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় নেসকোর উপর ক্ষোভ ঝাড়েন সার্জিস। এ সময় নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি দেন তিনি। শনিবার রাতে শহরের শেরে বাংলা পার্কের জুলাই স্মৃতিস্তম্ভে পথসভায় সার্জিস আলমের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রোগ্রাম চলাকালীন বিদ্যুৎ গেছে, নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। এই রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নিব তাদের কলিজা কত, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। ইসির প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে শাপলা দেওয়া হয়নি। শাপলা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। রোববার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিনে মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে নিরাপত্তা, অপতথ্য, AI এর ব্যবহার রোধে কমিশন ব্যবস্থা নিচ্ছে বলেও উল্লেখ করেন সিইসি। জাতীয় নির্বাচন ঘিরে সবার কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন প্রধান নির্বাচন কমিশনার। এনসিপির প্রতীকের কথা বলছেন, এনসিপির প্রতীকের কথা বলছেন, এটা যেহেতু আমাদের নির্ধারিত তালিকায় নাই, এই জন্য আমরা এটা দিতে পারিনি। এখন এই জন্য দিতে পারি যেহেতু আমাদের তালিকাভুক্ত নয়, এই জন্য আমরা দেই নেই। ডাকসু নির্বাচনে হারের পর চাকসুতে জয়ের জন্য মরিয়া ছাত্রদল। কঠিন পরীক্ষায় ভালো ফল পেতে নানাভাবে ভোটারদের মন জয় করার চেষ্টা তাদের। তবে শক্ত প্রতিপক্ষ ছাত্র শিবিরও জয় নিয়ে আশাবাদী।
এ দুটি বড় সংগঠনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও জয়ের জন্য প্রচারে ব্যস্ত সময় পার করছেন। চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী 13টি প্যানেলের মধ্যে আলোচনার শীর্ষে ছাত্রদল ও ছাত্র শিবির। প্রচারের শুরু থেকে শিক্ষার্থীদের মন জয়ে ছুটছে এই দুই সংগঠনের প্রার্থীরা। ডাকসু ও জাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের পরাজয়ের পর চাকসুতে জয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই দিনরাত প্রচারে ব্যস্ত দলের প্রার্থীরা। আশ্বাস দিচ্ছেন চাঁদাবাজ দখলদার মুক্ত ক্যাম্পাস গড়ার। অবশ্যই জয়টা আমাদের জন্য প্রয়োজন। আর আমরা মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, তারা জানে যে কারা তাদের পাশে অতীতে ছিল, তাদের সকল যৌক্তিক দাবিতে তাদের মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার পক্ষে। তবে এই নির্বাচনে ছাত্রদলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সুপরিকল্পিত প্রচারে ভোটারদের মন জয় করতে চায় তারা, পিছিয়ে নেয় স্বতন্ত্র প্রার্থীরাও। এটা বোঝার সক্ষমতা আমাদের ভাই বোনদের আছে যে কোন প্যানেল বা কারা এই ক্যাম্পাসে 5 আগস্টের পরে শিক্ষার্থীদের সাথে ছিল, শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করেছে এবং কাদের সেই সক্ষমতা আছে। স্বতন্ত্র হিসেবে আমি শিক্ষার্থীদের কাছে সাড়া পাচ্ছি। তো আমি প্রত্যাশা করছি শিক্ষার্থীরা তাদের ভোটটা স্বতন্ত্রদের দিবে, যাতে তাদের প্রতিনিধিত্ব খুব শক্তিশালী হয়। তবে শিক্ষার্থীরা বলছেন প্যানেল কিংবা ব্যক্তি দেখে নয়, ইশতেহার বিবেচনা করেই ভোট দেবেন তারা। যে ব্যক্তি সবসময় কাজ করে এসেছে, আমাদের পক্ষে লড়াই করেছে, আমরা এরকম একজন প্রার্থী চাই। আশা করি যেগুলো ওরা কথা দিয়েছে সেগুলো তারা রাখবে, এই বিবেচনায় ওদেরকে ভোট দিব। এদিকে সবকিছু ছাপিয়ে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কায় প্রার্থীরা। যদিও শহর থেকে অনাবাসিক শিক্ষার্থীদের যাতায়াতে বিশেষ ব্যবস্থার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আমরা ট্রেনের 2টা শিডিউল বাড়িয়েছি। আমাদের ট্রেনে সিঙ্গেল লাইনে এর বেশি আর কোনো সুযোগ নাই। যেহেতু আমরা ট্রেন আর বাড়াইতে পারি নাই, তারা আরেকটা দাবি করেছে কিছু বাস দেওয়ার জন্য, আমরা সেই বাসের ব্যবস্থাও রেখেছি। প্রায় 36 বছর পর আগামী বুধবার হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এতে ভোটার 27,513 জন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ডাকসু নির্বাচন নিয়ে সব সংশয় কেটে গেছে শিক্ষার্থীদের। 16 অক্টোবর নির্বাচনকে সামনে রেখে শেষ সময়ে উৎসবের আমেজ ক্যাম্পাস ও আশেপাশের ছাত্রাবাসগুলোতে। ভোটারদের কাছে টানতে নিজেদের জানান দিচ্ছেন প্রার্থীরা। প্যানেলগুলোর পক্ষ থেকে দেয়া হচ্ছে নানান প্রতিশ্রুতি। শেষ সময়ের প্রস্তুতিতে নির্বাচন কমিশন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ যেমন আছে, তেমনি চোখে পড়ছে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও। মঙ্গলবার রাতে শেষ হবে ডাকসু নির্বাচনের প্রচারণা। তাই তো শেষ সময়ে এসে প্রার্থীরা এক মুহূর্ত নষ্ট করতে নারাজ। যতটা সম্ভব নিজেকে তুলে ধরছেন ভোটারদের সামনে। আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে শিক্ষার্থীদের পাশে নিয়ে কাজ করব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে তাদের মাধ্যমে এই কাজগুলো আমরা করে নেব। প্রচারণার অংশ হিসেবে আমরা কিন্তু 17টা হলেই আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের নিয়ে প্রজেকশন মিটিং আয়োজন করেছি। ইতিমধ্যে 4টি আমাদের বোনদের হলে আমাদের প্রজেকশন মিটিং সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণের জন্য 990টি বুথ প্রস্তুত করা হচ্ছে বলে জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। পাশাপাশি শেষ সময়ে বাকি থাকা ছোটখাটো প্রস্তুতিগুলো সেরে ফেলছেন তারা। যেহেতু আমাদের নির্বাচন ছিল গত মাসের 25 তারিখ, সঙ্গত কারণে আমাদের প্রস্তুতি আগেই আমাদের সম্পন্ন করা ছিল। আমরা টুকিটাকি বিষয়গুলো আমরা এখন কাজ করছি এবং আমরা বলা যায় যে ক্যাম্পাসের একটি সুন্দর নির্বাচন দেখার জন্য অপেক্ষায় আছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে আশাবাদী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত এমন সুন্দর পরিবেশেই শেষ হবে ডাকসু নির্বাচন, আশা উপাচার্যের। দে আর ভেরি ফ্রেন্ডলি, কথাবার্তা হচ্ছে, ফ্রেন্ডলি ব্যান্টার্স, এটা ওটা হয়তো কেউ কাউকে বলছেও, কিন্তু এটা কোনো সময়ই খুব কি বলবো অগ্রহণযোগ্য পর্যায়ে তারা নিজেরাই যেতে দিচ্ছেন না। তো এটা আমাদের জন্য খুব আনন্দের ব্যাপার। আমরা আশা করি যে এইভাবেই তারা বাকি সময়টাও কাটাবেন। এবারের নির্বাচনে প্রত্যেক ভোটারকে ডাকসু, সিনেট ও হল সংসদ মিলিয়ে 43টি পদে দিতে হবে ভোট। আর এজন্য 10 মিনিট করে সময় পাবেন এক একজন ভোটার। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। চিকিৎসক সংকট, অকেজো ক্যাথ ল্যাব সহ নানা সমস্যায় ধুঁকছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগ। এবছর 9 মাসে সেখানে মৃত্যু হয়েছে 450 জনের বেশি রোগীর। জেলায় হৃদরোগের একমাত্র বিশেষায়িত হাসপাতাল হার্ট ফাউন্ডেশনও দীর্ঘদিন ধরে বন্ধ। এ কারণে রোগীদের ছুটতে হচ্ছে ঢাকায়। এতে খরচ হচ্ছে কয়েক গুণ বেশি। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের 6 জেলার হৃদরোগীদের অন্যতম ভরসাস্থল
শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এবছর সেপ্টেম্বর পর্যন্ত এখানকার কার্ডিওলজি বিভাগে চিকিৎসা নেন ৫,৯০০ রোগী। মাত্র ১৬ শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি রোগী থাকেন ৬০ থেকে ৭০ জন। ক্যাথল্যাবটিও দীর্ঘদিন ধরে অকেজো। স্ট্রোক কিনা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, ৪৮ ঘন্টা ৭২ ঘন্টা। তো সেইখানে আমি এনজিওগ্রাম যদি না করতে পারি তাহলে আমাকে আল্লাহর দিকে বা সৃষ্টিকর্তার দিকে আমাদেরকে তাকিয়ে বসে থাকা ছাড়া কোনো উপায় এখানে নাই। এনজিওগ্রামের ব্যবস্থা নাই, তারপর রিং পরানোর ব্যবস্থা নাই, সেইটা হলে ভালো হয়। আর সিট সংখ্যা আরও বাড়ানো দরকার। এই জায়গায় আসলে হার্টের সমস্যার জন্য প্রাথমিক চিকিৎসাটা শুধু আমরা পাই, কিন্তু এনজিওগ্রামের অভাবে আমাদের মুমূর্ষ রোগীগুলো সব ঢাকা নিয়ে যাওয়া লাগে। কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপকের পদ শূন্য। সহকারী অধ্যাপক 2 জনের জায়গায় আছেন 1 জন। এমনকি নেই বিভাগীয় প্রধানও। বহির্বিভাগের 1 জন সহ মোট 3 জন চিকিৎসক দিয়ে চলছে সেবা কার্যক্রম। চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সেবা। এই 3-4 জন ডাক্তারকে দিয়ে আমাদের এই 70 জনের মতো পেশেন্টকে সাপোর্ট যত কঠিন। আর ইন্টার্ন আমরা খুব কম পাই, 1 জন বা 2 জন ইন্টার্ন পাই। এদেরকে দিয়ে আমাদের এই 3 শিফট ম্যানেজ করা খুব কঠিন। জেলার হৃদরোগের চিকিৎসার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হার্ট ফাউন্ডেশনও গত 6 বছর ধরে বন্ধ। মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার পাশাপাশি সেবা না পেয়ে চরম ভোগান্তিতে রোগীরা। করোনার ছুটে কিছুদিন চলছিল, এরপরে আবার বন্ধ হয়ে যাওয়ার পরে অদ্য পর্যন্ত এই যন্ত্রপাতি মেশিনাদি সব নষ্ট হয়ে যাইতেছে। তত্ত্বাবধান বা এটার পৃষ্ঠপোষকতা করা, এটা প্যাট্রোনাইজ করে কিভাবে এটা বিল্ড আপ করা যায়, জনগণের একটু সেবা দেওয়া যায়, এটা কেউই করে না। বরিশাল হার্ট ফাউন্ডেশনে প্রতিদিন গড়ে 25 রোগী অল্প খরচে চিকিৎসা নিতে পারতেন। দ্রুত প্রতিষ্ঠানটি চালুর দাবি সেবা প্রত্যাশীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম বন্দরের লালদিয়া, নিউ মরিং ও পানগাঁও টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগে আগামী ডিসেম্বরে চুক্তি সই করবে সরকার। এছাড়া কোনো অবস্থাতেই বন্দরের পণ্য ওঠানামায় বাড়তি 41% মাসুল কমানো হবে না বলে জানিয়েছেন নৌ সচিব। রোববার রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় জাহাজ আমদানি ও বিক্রিতে সরকারের নিয়ম সহজ করার তাগিদ দেন উদ্যোক্তারা। আধুনিক অবকাঠামো, দক্ষ জনবল ও সঠিক নিয়ম নীতির কারণে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর সহ আধুনিক বন্দরগুলো একদিনে পণ্য খালাস করলেও চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস হতে 3 থেকে 4 দিন সময় লাগে। অনেক সময় 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় ব্যয় হয় পণ্য খালাসে। এমন পরিস্থিতিতে গড়ে 41% মাসুল বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সমুদ্রগামী জাহাজ শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, জাহাজের সংখ্যা বাড়লে দেশে আমদানি রপ্তানির পরিমাণ বাড়বে। তবে জাহাজ আমদানি থেকে শুরু করে বিক্রি পর্যন্ত নানা নিয়ম নীতির কারণে এই শিল্প তেমন সম্প্রসারিত হচ্ছে না। কাঁচামাল আমদানিতে বিভিন্ন নীতি সহায়তার তাগিদ দেন তিনি। যে কোনো জাহাজ যখন আপনি কিনবেন, আপনি মিনিমাম 5,000 টনের জাহাজ যদি কেনেন তাহলে এটাকে ওশন গোয়িং হবে এবং এটা 3 বছরের আগে আপনি বিক্রি করতে পারবেন না। তো এটা কেমন কথা? আপনি একটা গাড়ি কিনছেন, আপনি 1 বছর পরে বেচে দেবেন, আমার ভালো লাগে নাই বা কাজ করে নাই, এটা আটকে রাখার কি আছে আমি জানি না। এই সমস্ত কারণে বাংলাদেশ সবসময় পিছনে আছে। এ সময় নৌ পরিবহনের সিনিয়র সচিব বলেন, চট্টগ্রাম বন্দরে সিন্ডিকেট সহ নানা জটিলতার কারণে জাহাজগুলো থেকে পণ্য খালাসে দীর্ঘ সময় লাগে। তবে বন্দরের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। কোনোভাবেই আমাদের ট্যারিফ রেট আমরা যেভাবে আছে ওইটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা নেগোসিয়েশনগুলো করছি। 2036 সালে আপনারা জানেন যে 5.36 যেটা আমাদের স্টাডিতে আসছে, 5.36 মিলিয়ন টিউজ হ্যান্ডেল করতে হবে। তো সেটা যদি হ্যান্ডেল করতে হয় কিন্তু এখানে বিদেশি অপারেটর ছাড়া সম্ভব না। বন্দরগুলোর অনিয়ম রোধ করা ও সক্ষমতা বাড়াতে পারলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে বলেও আশা করেন আলোচকরা। দেশের স্বার্থ বিঘ্নিত না হয়। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নদীতে অবাধে মাছ ধরছেন জেলেরা। জেল জরিমানার পরও থামানো যাচ্ছে না। জেলেদের দাবি, ঋণের চাপ ও সরকারি সহায়তা না পেয়ে অনেকটা বাধ্য হয়েই নদীতে নামছেন। অনেক জেলে নদী পাড়েই বিক্রি করছে ইলিশ। এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই মা ইলিশ রক্ষায় চলছে নদী সাগরে 22 দিনের নিষেধাজ্ঞা। জেল জরিমানার ভয় উপেক্ষা করেই পদ্মার বিভিন্ন পয়েন্টে অবাধে মাছ ধরছেন রাজবাড়ীর জেলেরা। জেলেরা বলছেন, অভিযান শুরু হলেও এখনো অনেক জায়গায় চাল বিতরণ শুরু হয়নি। সরকার থেকে আমাদের 20 কেজি চাউল দেয়, সেই চাউল মনে করেন যে আমরা ঠিক মতন পাই না। আস্তে আস্তে মনে করেন যে আজ দিয়ে কাল দিয়ে করতে করতে তাও আসে না। জানেন চাল দেওয়ার কথা দেয় নাই,
কবে দিবি না দিবি তারাই জানে। কারো তো আর্থিক অবস্থা ভালো না, ভালো থাকলে পরে তো নদীতে মাছ মারে না। লক্ষ্মীপুর, শরীয়তপুর ও চাঁদপুরে মাছ ধরার অভিযোগে প্রতিদিনই পদ্মা, মেঘনা থেকে জেলেদের আটক ও জাল জব্দ করা হচ্ছে। জেলেদের অভিযোগ, জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতির কারণে প্রকৃত জেলেরা প্রণোদনার চাল পাচ্ছেন না। ঋণের চাপে বাধ্য হয়েই নদীতে নামছেন। যাগো কানিয়ে কানিয়ে গিরিস্তে আছে তারা পায়, কিন্তু আমরা যারা জেলে, যারা কষ্ট করে খাই, তারা অভাবী রয়ে গেছে। 50,000 এরকম লোন আছে। এখন এরা কি লোন কিস্তি চালাবে নাকি না সংসার চালাবে 22 দিনে? যদি আর্থিক সহযোগিতা করতো অথবা টাকা পয়সা দিয়ে যদি সহযোগিতা করতো তাহলে তো আর এই অভিযানের সময় মাছ কেউ ধরতে যেত না। নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছে মৎস্য বিভাগ। অভিযানে জাল ও চেষ্টা করে আমরা তাদেরকে প্রতিহত করছি এবং আমরা যাকে যেখানে পাচ্ছি মাছ ধরা অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে আমরা যথাযথ আইনের আওতায় নিয়ে আসছি। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণ, মা ইলিশ রক্ষায় 25 অক্টোবর পর্যন্ত চলবে নিষেধাজ্ঞা। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, লক্ষ্মীপুরেও নিষেধাজ্ঞার মাঝে মাছ ধরা চলছে কিনা নদীতে? আর জেলেরা অনেকেই অভিযোগ করছেন তারা নিষেধাজ্ঞার সময়কালে পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না, আবার অনেকে বলছেন সরকারি সহায়তা এখনো তারা পাননি। এ বিষয়ে তার কি তথ্য আছে আপনার কাছে? আসলে মা ইলিশ রক্ষা এবং জাটকা সংরক্ষণের অর্থাৎ মৎস্য প্রজনন বৃদ্ধির জন্য 4 অক্টোবর থেকে যে অভিযান চলছে সেই অভিযান কিন্তু আজকে প্রায় 12 দিন অতিবাহিত করছে। তা আমরা এই পর্যন্ত যেটা দেখেছি যে লক্ষ্মীপুরের রামগতি, আলেকজান্ডার থেকে চাঁদপুরের যে সাইকেল এলাকা রয়েছে 100 কিলোমিটার এলাকায় কিন্তু অবস্থান হিসাবে ঘোষণা করা হয়েছে। কিন্তু এই ঘোষণা করার পরেও কিন্তু জেলেরা তারা যে মাছ ধরা বন্ধ সেটি তারা করেনি। অনেকে আমরা দেখেছি তারা নদীতে যাচ্ছেন, মাছ শিকার করছেন, তারা মাছ ধরছেন। তো তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে ঋণের চাপ এবং সংসার চালাতে গিয়ে তারা আসলে বাধ্য হয়ে তারা নদীতে নামছেন এবং নদীতে নামার পরে কিন্তু যে কাঙ্ক্ষিত পরিমাণ যে মাছ সেটি কিন্তু তারা পাচ্ছেন না বলে স্বীকারও করেছে। তবে এই বিষয়ে কিন্তু এখানকার যারা জেলে রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে প্রত্যেক জেলেকে যে 25 কেজি হারে যে বিজিএফ চাল দেওয়ার কথা, এখন পর্যন্ত অনেক জেলে সেটি পান নাই। আর যারা পেয়েছেন সেখানে কিন্তু অনেক কম দেওয়ার কথাও বলেছেন অনেকে। তারা যেটি অভিযোগ করেছেন প্রতি বছরে যখন অভিযান চলে অভিযানে কিন্তু যে বেশিরভাগই কিন্তু যে স্বজনপ্রীতি করা হয় বা অনিয়ম দুর্নীতি করা হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি, এবারও সেটি হচ্ছে এমনটি জেলেরা বলছেন। তারা বলছেন যে এখানে যারা প্রকৃত জেলে রয়েছে তাদেরকে খাদ্য সহায়তা না দিয়ে অন্য পেশার লোক অর্থাৎ মুদি দোকানদার, রিক্সাওয়ালা বা অন্য পেশার লোকজনকে দেওয়া হচ্ছে, প্রকৃত জেলেরা পাচ্ছেন না, তারা অভিযোগ করেছে। তবে লক্ষ্মীপুরে আমরা যেটা দেখেছি বা যে পরিসংখ্যান অনুযায়ী যেটি জানা যায় যে লক্ষ্মীপুরে প্রায় 52,000 এই মেঘনা নদীতে তারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। এর মধ্যে 43,000 জেলে নিবন্ধিত রয়েছে, আর এর বাইরে কিন্তু প্রায় 11,000-এর বেশি নিবন্ধিত হয় না এমনটি জেলে রয়েছে, হয়তো তারাও কিন্তু খাদ্য সরকার বাইরে রয়েছে, এটি একটি বিষয় রয়েছে। তবে এখানে জেলা মৎস্য কর্মকর্তা যেটি জানিয়েছেন যে তারা যে নিয়মিত তাদের যে অভিযান সেটি তারা করেছেন এবং এ পর্যন্ত 22 জনকে আটক করেছে, জেল জরিমানা করা হয়েছে এবং প্রায় 3 লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। 200 কেজির মতো মাছ ইলিশ তারা মানে জব্দ করেছে, সেগুলো আবার এতিমখানায় বিতরণ করেছে। তাদের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে। যদি আমি বলি গতকাল রাতও কিন্তু রায়পুরে প্রায় যে 10 জন জেলেকে আটক করা হয়েছে, তাদেরকে 10,000 টাকা করে জরিমানা এবং অনাদায় 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারপরে কিন্তু থামানো যাচ্ছে না এই অভিযান। তবে এই প্রশাসনের পক্ষ থেকে আরো কঠোর নজরদারি না হলে এই যে বাস্তবায়ন করা খুব মানে অনেক কষ্টকর হয়ে যেটি অভিযোগ রয়েছে নৌ পুলিশ এবং মৎস্য বিভাগের লোকজনদেরকে মানে মূলত নদীতে মাছ শিকার করে থাকে। মা ইলিশ সংরক্ষণ অভিযানের বিষয়ে লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। রাজধানীর নিউ মার্কেট এলাকায় মধ্যরাতে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানো নিয়ে শুরু হয় সংঘর্ষ। রাত 1:30 থেকে প্রায় 3টা পর্যন্ত দুপক্ষের মধ্যে চলে পাল্টাপাল্টি ধাওয়া। থেমে থেমে রূপ নেয় পুরো এলাকা। বসানোকে কেন্দ্র করে আসলে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ঢাকা কলেজ এবং ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল। নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের তৈরি পোশাক খাত। গত 1 বছরে 182টি কারখানা বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন। রোববার রাজধানীতে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের নেতারা।
সংকট সমাধান করতে পারলে এই খাত থেকে 2027 সালের মধ্যে $50 বিলিয়ন রপ্তানি করা সম্ভব বলেও জানান তারা। দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক শিল্প থেকে, কিন্তু এ খাতে সংকট যেন কাটছেই না। খাতের বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন BGBA। এ সময় ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সংকট, রাজস্ব খাতে আমলাতান্ত্রিক জটিলতা এ খাতে এখনো বড় বাধা। সংকটের কারণে গত 1 বছরে 182টি কারখানা বন্ধ হয়ে গেছে। টেকসই সমাধানে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান BGBA সভাপতি। আমাদের কাস্টমারের যে ব্র্যান্ডগুলোর তার বড় একটা কনসার্ন কিন্তু বাংলাদেশের কারখানাগুলোর নিরাপত্তাহীনতার মধ্যে। আমরা এই যে কারখানা খুলতেছে, কোন সময় বন্ধ হয়ে যাবে, কোনো এরিয়াতে বন্ধ হয়ে যাচ্ছে, কোনো এরিয়াতে প্রবলেম হচ্ছে, এতে যেটা হচ্ছে তাদের মধ্যে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছেন। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসায়ীরা এখনো প্রস্তুত নয় জানিয়ে উদ্যোক্তারা বলেন, এখন উত্তরণ হলে তা সামগ্রিক খাতের জন্য আত্মঘাতী হবে। 2030 সাল পর্যন্ত এ প্রক্রিয়া স্থগিত করার দাবি তাদের। আমরা একসাথে বসি, সবাই ইউনাইটেড হই। আমরা যদি ইউনাইটেড হই, সবাই একসাথে বসি, তাহলে আমাদের যে জোরালো দাবি যে আমাদের ফেয়ার প্রাইস, সেটা আমরা কাজ করব, আর তখনই সম্ভব হবে যে আমাদের সাস্টেনেবল বিজনেস গ্রোথ নিয়ে কাজ করতে পারবো। গত 2 মাসে তৈরি পোশাক রপ্তানি 5% কমেছে বলেও জানায় বাইং হাউস অ্যাসোসিয়েশন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ববাজারে স্বর্ণের পাশাপাশি রূপার দাম এখন 4 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। দেশে 22 ক্যারেট রূপার ভরি প্রায় 5,000 টাকা নির্ধারণ করেছে জুয়েলার্স সমিতি, যা ইতিহাসে সর্বোচ্চ। ব্যবসায়ীরা বলছেন, আমদানি খরচ ও ডলারের বিনিময় হারে অস্থিরতার কারণেই রূপার দাম বাড়ছে। প্রাচীনকালে বহুমুখী ব্যবহারের কারণে স্বর্ণের চেয়েও রূপার কদর ছিল বেশি। বর্তমানেও গহনা, ইলেকট্রনিক্স, সোলার প্যানেল, স্মার্টফোন ও ডেটা সেন্টারে রূপার ব্যবহার বাড়ছে। ফলে স্বর্ণের সঙ্গে এই ধাতুটির দাম দিন দিন রেকর্ড করছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। দেশে প্রতি ভরি রূপার দাম এখন 5,000 টাকা। চলতি বছর ষষ্ঠবারের মতো রূপার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর মধ্যে বেড়েছে 5 বার, কমেছে মাত্র 1 বার। বাজুসের সবশেষ ঘোষণায় 22 ক্যারেট রূপার ভরি নির্ধারণ করা হয়েছে রেকর্ড 4,981 টাকা। 21 ক্যারেটের দাম 4,747 ও 18 ক্যারেটের দাম 4,071 টাকা। স্বর্ণ দাম বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে দামটা, এজন্য অনেকে হয়তো রূপার দিকে ঝুঁকছে। আবার দেখা যাচ্ছে পর্যায়ে রূপার দাম আগের তুলনায় কিন্তু অনেকটা বেড়েছে। আগে মানুষের সামর্থ্য ছিল, গোল্ডের দামটা ছিল তাদের নাগালের মধ্যে, কিন্তু এখন দেখা যাচ্ছে যারা মধ্যবিত্ত আছে তাদের গোল্ড কেনার সামর্থ্যটা নাই। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম যেভাবে বেড়েছে সেভাবে রূপার দাম বাড়েনি। তবে আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতি, আমদানি খরচ ও ডলারের বিনিময় হারের অস্থিরতার কারণে স্বর্ণের মতো রূপার দামও বাড়ছে। রিজার্ভ করতেছে সেন্ট্রাল ব্যাংকগুলি বিভিন্ন দেশের, এই কারণে গোল্ডের দাম যেই হারে বেড়েছে সেই হারে সিলভারের দাম ওই রকমভাবে বাড়ে নাই। তারপরও আমাদের এখানে টুকটাক করে ওইটার সাথে সমন্বয় করে বাড়তেছে। শুধু দেশ নয়, বিশ্ববাজারেও রূপার দাম 4 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। বৃহস্পতিবার স্পট মার্কেটে প্রতি আউন্স রূপার দাম ছুঁয়েছে $51। বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের পাশাপাশি নিরাপদ বিনিয়োগ হিসেবে রূপার দিকে ঝুঁকছেন অনেকে। এ অবস্থায় চাহিদা বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে এই ধাতুটির দাম বাড়ছে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।